সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা আমার সাথে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি নামক যে বইটি আছে সেই বইটির ক্লাসগুলো আমার সাথে করছো বিগত কয়েকদিন যাবত। এর আগে আমরা খুব জটিল একটি টপিকসকে খুব সহজেই আমরা আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যম দিয়ে শিখে নিয়েছি। ঠিক তেমনি ভাবে আজকের ক্লাসেও আমরা ওই রকমই একটি জটিল টপিকসকে খুব সুন্দরভাবে আমরা আজকের ক্লাসের মাধ্যম দিয়ে শিখে ফেলার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের টপিকসের নাম হচ্ছে নত্ব এবং সত্য বিধান। মূলত নত্ব এবং সত্য বিধান নিয়ে আলোচনা করতে গেলে আমাদের বাংলা ব্যাকরণ বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টার দিকে আমাদেরকে লক্ষ্য দিতে হবে সে বিষয়টা হলো যে আমাদের নত্ব এবং সত্য বিধানের রীতিটা কোন ক্ষেত্রে আমাদেরকে প্রযোজ্য বলে পরিগণিত হতে পারে সেই দিকটা আমাদেরকে দেখে নিতে হবে। তো বন্ধুরা, নত্ব এবং সত্য বিধানের রীতিগুলোকে সবসময় তৎসম এবং অর্ধতৎসম যে সকল শব্দগুলো আছে এই তৎসম এবং অর্ধতৎসম শব্দের ক্ষেত্রেই সবসময় ব্যবহারগুলো করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা জানি না যে তৎসম শব্দ কি এবং অর্ধতৎসম শব্দগুলোকে আসলে কি বলে পরিগণিত করা যায়। তো বন্ধুরা, সবার আগে আমরা চলো জেনে আসি তৎসম শব্দটা আসলে কি। তো বন্ধুরা, আমরা যে বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষাটাই কথা বলতে গেলে সবার আগে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আজ থেকে 10 বছর পূর্বে আমরা একটি জিনিসকে যে নামে পরিচিত ছিলাম, পরবর্তীতে 10 বছর পরে সেই জিনিসটাকে কিন্তু আর সেই নামে পরিচিতি থাকে না। আবার আজ থেকে 10 বছর পূর্বে টেলিভিশনের মাত্রাটা বা টেলিভিশনের ব্যবহারটা যেরকম ছিল, আজকে কিন্তু টেলিভিশনের ব্যবহারটা সেই রকম নেই। আজকে কিন্তু আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি সাধন হওয়ার কারণে আমাদের এই সকল জিনিসগুলোর ব্যবহারটা কমে গিয়েছে এবং আমাদের মোবাইল ফোন কম্পিউটারের ব্যবহারটা কিন্তু সেই তুলনায় আরেকটু বেশি বেড়ে গিয়েছে। তো বন্ধুরা, ঠিক তেমনি ভাবে আমরা যে ভাষাটায় কথা বলি এই ভাষাটা আজ থেকে 1000 বছর পূর্বে কেমনটা ছিল সেই জিনিসটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে 1000 বছর পূর্বে আমাদের বাংলা ভাষার অবস্থানটা ঠিক কোন জায়গাটায় ছিল। তো বন্ধুরা, ঠিক একই রকম ভাবে আমাদের বাংলা ভাষার দিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে বাংলা ভাষাটার ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের বিভাজন হয়ে গেছে। যেমন ধরো, বাংলা ভাষার ভিতরে সিলেটি ভাষা আছে, চট্টগ্রামী ভাষা আছে, নোয়াখালীর ভাষা আছে, এইদিকে রাজশাহীর ভাষা আছে। বিভিন্ন অঞ্চলের ভাষাগুলো কিন্তু বিভিন্ন রকমের। তারা কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে, কিন্তু তাদের ভাষাগুলো বুঝতে একটু সমস্যা হয়, কারণ তাদের এই যে বিভিন্ন ধরনের শব্দগুলোকে তারা বিভিন্ন রকম ভাবে উচ্চারণগত দিকের পার্থক্যের মাধ্যম দিয়ে তারা কিন্তু উচ্চারণ করে থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের আজকের যে পরিমার্জিত ভাষাটাকে আমরা ব্যবহার করছি 1914 সালের পরবর্তীকালীন সময়ে সবুজ পত্র পত্রিকায় প্রমোদ চৌধুরীর মাধ্যম দিয়েই কিন্তু হচ্ছে আমাদের এই চলিত রীতির যে একটা ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে আমরা পেয়েছিলাম প্রমোদ চৌধুরীর মাধ্যম দিয়েই। তো ঠিক তেমনি ভাবে আজ থেকে 3500 বছর পূর্বে একটি ভাষা ছিল যে ভাষাটার নাম ছিল ইন্দো ইউরোপীয়। সেই ভাষাটা কিঞ্চিত যে আমাদের যেমন বাংলা ভাষাটা পরিবর্তিত হয়ে বরিশালের ভাষা, নোয়াখালীর ভাষা, সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে এই ইন্দো ইউরোপীয় নামক যে ভাষা এই ভাষাটা পরিবর্তন হয়ে শতম এবং কেন্তম হয়ে গিয়েছিল। তারপরে কেন্তম ভাষাটা থেকে অন্যান্য ভাষা আরো পরিবর্তন হতে হতে এসেছে ইরানীয় ভাষা যেগুলো আছে সেই ভাষাগুলো, আর শতম ভাষা থেকে আমাদের বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে। তো শতম ভাষা থেকে পরবর্তীতে একটি ভাষার উদ্ভব হয়, সে ভাষাটার হচ্ছে আর্য ভাষা, তারপরে ভারতীয় আর্য ভাষা, তারপরে বৈদিক ভাষা, তারপরে সংস্কৃত ভাষা, তারপরে হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার পরে আমরা পেয়েছি গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছে। এই কথাটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হলেন হচ্ছে বাংলা ব্যাকরণবিদ বা ভাষাবিদ। আর গৌড়ীয় প্রাকৃত যেটা আছে, গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব, এই সম্পর্কিত তথ্যটা দিয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা সকলেই তার নামটা জানি। তো এই গৌড়ীয় প্রাকৃত থেকে একটা ভাষার উদ্ভব হয়েছে, ঠিক আছে, গৌড়ীয় অপভ্রাংশ। তারপরে হচ্ছে বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী থেকে দুইটা ভাষা আমরা পেয়েছি, একটা হচ্ছে প্রাকৃত, একটা বঙ্গকামরূপী থেকে আমরা দুইটা ভাষা পেয়েছি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমিয়া। তাহলে দেখো যে সংস্কৃত ভাষাটা
আর্য, ভারতীয় আর্য, বৈদিক, তারপরে কি সংস্কৃত ভাষা, তারপরে আসছে প্রাকৃত ভাষা, তারপরে কিন্তু বঙ্গকামরূপী, তারপরে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব। তার মানে কি এই সংস্কৃত ভাষা থেকে ফিল্টারকৃত মানে হচ্ছে প্রাকৃত ভাষা এবং হচ্ছে বঙ্গকামরূপীর মাধ্যম দিয়ে তারপরে বাংলা ভাষার মধ্যে যে সকল শব্দগুলো এসেছে এই শব্দগুলোকে বলছে আমরা হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, তো আজ থেকে বহু বছর পূর্বে সংস্কৃত ভাষার একটা ব্যাপার স্যাপার ছিল, সেই সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে আমাদের ভাষায় যে এসেছে যে শব্দগুলো, ওই শব্দগুলোর ভেতরেই কিন্তু এই যে আমাদের আজকের নত্যবিধান এবং সত্যবিধানের আলোচনার টপিকসটা আমাদের রয়েছে। তো বন্ধুরা, প্রত্যাশা রাখি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আসলে তৎসম শব্দটা কি এবং তৎসম শব্দ থেকে আগত যে সকল শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার করি আমরা, শুধু ওই ধরনের শব্দগুলো নিয়েই কিন্তু আমাদের আজকে ক্লাসের আমাদের যে বানান রীতি আছে সেই বানান রীতির নত এবং সত্যবিধান নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, সবার শুরুতেই আমাদের বই থেকে সবার শুরুতে আমরা প্রথম যে নিয়মটি আছে সেই নিয়মটির দিকে একটু লক্ষ্য করি। আসলে আমাদের বই থেকে ওই সকল নিয়মগুলো না পড়লেও চলবে, আমি যে সকল নিয়মগুলো তোমাদেরকে এখন পড়িয়ে দেব সেই নিয়ম কয়টাই যদি তুমি খুব সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে তোমরা এই নত্ব এবং সত্যবিধানের যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারবে। তো বন্ধুরা, সবার শুরুতেই আমরা 1 নাম্বার নিয়মটার দিকে একটু লক্ষ্য করে দেখি যে হচ্ছে সবার শুরুতেই 1 নাম্বার নিয়ম যেটা আছে, আমরা আমাদের বাংলা বর্ণমালার 3টা বর্ণ তোমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো স্ক্রিনে ভাসছে, প্রথম হচ্ছে রি, তারপরে হচ্ছে র, তারপরে হচ্ছে মূর্ধন্য ষ। এই যে 3টি বর্ণ তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি বর্ণ যেখানে আছে রি, র, মূর্ধন্য ষ, এই 3টি বর্ণের পরে যদি কোনো ন নামক উচ্চারণ এসে থাকে তাহলে তারপরে দন্তন্য সেখানে ব্যবহার করবে নাকি মূর্ধন্য ব্যবহার করবে, সেই নিয়মটাই হচ্ছে আমাদের প্রথম নিয়মটা। তো প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে যদি বাংলা যে বানানটা আছে সেই বানানের ভেতরে রি, র এবং মূর্ধন্য ষ এর পরে দন্তন্য উচ্চারণ হবে নাকি মূর্ধন্য উচ্চারণ হবে, বা লেখার সময় আমরা বানান লেখার সময় দন্তন্য লিখবো নাকি মূর্ধন্য লিখবো, সেক্ষেত্রে সবসময় মনে রাখবে যে রি, র এবং মূর্ধন্য ষ এর পরে সবসময় কি হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন ঋণ, তারপর হচ্ছে বর্ণ, তারপরে হচ্ছে স্বর্ণ, এই সকল শব্দের দিকে একটু লক্ষ্য করে দেখো। এই সকল শব্দগুলোর এই ক্ষেত্রে সকল ক্ষেত্রে কি হবে? দেখো রি, র এবং মূর্ধন্য ষ এর পরে সবসময় কি হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন ধরো ভীষণ, এই ধরনের শব্দগুলোর পরে সবসময় কি হয়? মূর্ধন্য ন ব্যবহৃত হয়ে থাকে। এইটা ছিল বন্ধুরা আমাদের 1 নম্বর নিয়ম। আমরা 2 নম্বর নিয়মের দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে দেখব যে হচ্ছে দেখো আমাদের বাংলা বর্ণমালার ভেতরে 5টি বর্গ আছে, তাই না? 5টি বর্গে প্রত্যেকটি বর্গের ভেতরে মোট 5টি করে বর্ণ আছে, সুতরাং 5টি বর্গের ভিতরে 5 5 25টি বর্ণ উল্লেখযোগ্যভাবে আমাদের আছে। তো এই জায়গায় ট বর্গীয় ধ্বনি যেগুলো আছে, দেখো ট বর্গীয় ধ্বনির ভিতরে কিন্তু 5টি বর্ণ আছে, তাই না? দেখো চ, ছ, ড, ঢ, মূর্ধন্য ন। এই যে ট বর্গীয় ধ্বনির শেষে কি আছে? একটা নাসিক্য বর্ণ মূর্ধন্য ন। এই যে ট বর্গীয় ধ্বনির শেষে মূর্ধন্য ন আছে, তার মানে কি মূর্ধন্য ন এই ট বর্গীয় ধ্বনি সকলের সঙ্গে সবসময় যুক্ত বর্ণ বা ভাই হিসেবে ব্যবহৃত হবে। তো সুতরাং আমরা যদি হচ্ছে কেউ আমার কাছ থেকে উপকার পেতে চায় তাহলে সবার আগে আমার ভাইকে আমি উপকার করব নাকি অন্য মানুষকে? সবার আগে নিজের ভাইকে করতে হবে। সুতরাং এই ট বর্গীয় ধ্বনির সাথে যদি কোনো যুক্ত বর্ণ যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় কি যুক্ত হয়? সব সময় মূর্ধন্য ন যুক্ত হয়ে থাকে। সুতরাং বন্ধুরা, ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় আমরা কি যুক্ত করব? মূর্ধন্য ন যুক্ত করব। ট বর্গীয় ধ্বনি কোনগুলো? ট, ছ, ড, ঢ, মূর্ধন্য ন। এই যে 5টি বর্ণ, এই 5টি বর্ণের সঙ্গে সবসময় কি যুক্ত হবে? মূর্ধন্য ন যুক্ত হবে। তবে হ্যাঁ, আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে ত বর্গীয় ধ্বনি যেগুলো আছে, ত বর্গীয় ধ্বনির শেষে কিন্তু দন্তন্য ন ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য ন। সুতরাং
দন্তন্য ন হচ্ছে ত বর্গীয় ধ্বনির ভাই, সুতরাং ত বর্গীয় ধ্বনির সাথে কখনোই কি হবে না, মূর্ধন্য ন ব্যবহৃত হবে না। ত বর্গীয় ধ্বনির সাথে সবসময় দন্তন্য নয় ব্যবহৃত হবে। সুতরাং ত বর্গীয় ধ্বনির সাথে যদি কোনো যুক্ত বর্ণ হিসেবে ন হবে, দন্তন্য হবে না মূর্ধন্য হবে, আমরা যদি সন্দেহে থাকি তাহলে সবসময় কি ব্যবহার করব, দন্তন্য ন ব্যবহার করব, সেখানে কিন্তু মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী নিয়ম যেটা আছে সেই পরবর্তী নিয়মের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমাদেরকে আরেকটা জিনিস সত্য করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি রি, র এবং মূর্ধন্যস্বয়ের পরে ক বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি কোনগুলো, ক বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, উ, এগুলোকে বলা হচ্ছে ক বর্গীয় ধ্বনি। এছাড়াও আমি কি বলেছি, রি, র এবং মূর্ধন্যস্বয়ের পরে সরাসরি মূর্ধন্য থাকবে না, ঠিক আছে, তার মাঝখানে আরেকটা বর্ণ থাকবে। সেই বর্ণটা কি হতে পারে, ক বর্গীয় ধ্বনি হতে পারে অথবা প বর্গীয় ধ্বনিও হতে পারে। প বর্গীয় ধ্বনি কোনগুলো, প, ফ, ব, ভ, ম, ঠিক আছে। সুতরাং রি, র মূর্ধন্যস্বয়ের পরে ক বর্গীয় ধ্বনি নাকি হচ্ছে প বর্গীয় ধ্বনি, সেটা আমাদেরকে যদি থাকে, বা এই রি, র মূর্ধন্যস্বয়ের পরে যদি ক বর্গীয় ধ্বনি নাকি হচ্ছে প বর্গীয় ধ্বনি অথবা মূর্ধন্যস্ব হ, অন্তস্থ জ, অনিস্বর, এই ধরনের বর্ণগুলো যদি থেকে থাকে, তাহলে মনে রাখতে হবে যে রি, র মূর্ধন্যস্বয়ের পরে এই বর্ণগুলো থাকলে তার পরবর্তী বর্ণটাকেও আমরা কি করতে পারি, কি করে দিতে পারি, পরবর্তী বর্ণটাকেও আমরা হচ্ছে মূর্ধন্য ন হিসেবে ব্যবহার করে দিতে পারি। তো বন্ধুরা, আজকের যে ক্লাস, এই ক্লাসের মাধ্যম দিয়ে আমরা এই যে নত্যবিধানের যে নিয়ম, সেই নত্যবিধানের নিয়মটা শিখলাম। এই নত্যবিধানের এই কয়টা নিয়মের ভেতর দিয়ে আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, সে ব্যতিক্রম নিয়মটা শিখবো, শিখে আমাদের ক্লাসটি আমরা আজকের মতো শেষ করে দেব। ঠিক আছে বন্ধুরা, এর দেখো তোমরা হচ্ছে আমাদের এই যে সমাসবদ্ধ যে সকল শব্দগুলো আছে, এই সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে আমাদের নত্য এবং সত্য বিধানের যে তিনটি নিয়ম আমরা আজকে শিখলাম, এই সমাসবদ্ধ শব্দে কখনোই নত্য এবং সত্য বিধানের নিয়মটাকে কার্যকর করা যাবে না। যেমন ধরো শব্দ একটা ত্রিনয়ন, সর্বনাম, এই ধরনের শব্দগুলো কিন্তু হচ্ছে আমাদের সমাসবদ্ধ শব্দ। সুতরাং এই সমাসবদ্ধ শব্দে আমাদের কি করা যাবে না, আমাদের এই নত্য এবং সত্য বিধান খাটানো যাবে না। তো বন্ধুরা, তোমাদের হচ্ছে যে এই যে নত্য এবং সত্য বিধানের কতগুলো নিয়ম আমরা জেনে নিলাম, এই নিয়মগুলোর ব্যতিক্রম কতগুলো আমাদের সিস্টেম আমাদের ভেতরে আছে। কেমন সিস্টেম, সেটা হচ্ছে যে কিছু কিছু বানান আছে যে বানানগুলো কোনো প্রকারের কোনো নিয়মই মানে না। এই নিয়ম না মানা অবাধ্য কিছু সন্তান আমাদের নত্য এবং সত্য বিধানের ভেতরেও আছে, ঠিক আছে। সেই নিয়ম না মানা কিছু ব্যতিক্রম বানানের ভেতরে আমি তোমাদের স্ক্রিনে একটা ছোট্ট করে একটা কবিতার লাইন দিয়ে দেবো, সেই কবিতার লাইনটা তোমরা সুন্দর করে মনে রেখে দিবে, ঠিক আছে। কবিতার লাইনটা স্ক্রিনে ভাষা অবস্থায় তোমরা একটু দেখে নিবে। সেটা হচ্ছে যে যেমন ধরো এরকম, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শানিত মণি, স্থানুগুণ পণ্য বেনি, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, এইরকম টাইপের একটা কবিতার লাইন তোমাদেরকে দিচ্ছি। এইভাবে আমার মতো করে মুখস্থ করে নিবে, দেখবে যে হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয় বা কোনো প্রকারে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ব্যবহৃত হয়। এই ধরনের যে ব্যাকরণের বানানের নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো তোমরা অটোমেটিক্যালি পেরে উঠবে। তো বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে নত্য এবং সত্য বিধানের যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কাট কয় মিনিট হলো?